নবম শ্রেণী ইতিহাসের পঞ্চম চ্যাপ্টারটা হচ্ছে বিংশ শতকে ইউরোপ। আমি এটাকে বই ধরে পড়াচ্ছি না, আমি তোমাদেরকে একটা মানচিত্রের ভালো গাইড নিয়ে অবস্থানটা বুঝিয়ে দিয়ে বিশ্বযুদ্ধ কোন দেশ কার পক্ষ অবলম্বন করেছিল আমরা যদি ভালো করে মানচিত্রের সাহায্যে বুঝতে পারি তাহলে আমাদের পড়াশোনাটা ভালো করে মনে থাকবে, কারণ ভূগোল ভালো জানলে ইতিহাস ভালো বোঝা যায়। চলো আমরা আজকে পড়ব বিংশ শতকে ইউরোপ, পঞ্চম চ্যাপ্টারে এটাই তোমাদের নাম। কিন্তু আলোচনাটা কিন্তু ইউরোপ মহাদেশের নয়, আলোচনাটা হচ্ছে রাশিয়ার কি আলোচনা? যেমন আমরা পড়েছিলাম আগে জার্মানে কীভাবে বিপ্লব সৃষ্টি হয়েছিল, ফ্রান্সে কীভাবে বিপ্লব সৃষ্টি হয়েছিল, তেমনি রাশিয়াতেও কীভাবে একটা বড় বিপ্লব সৃষ্টি হয়ে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রে প্রতিষ্ঠাটা হলো। এইটা আমরা যদি পড়তে পারি আর এর কারণ কি আর এর ফলে কি হয়েছিল এইটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে চ্যাপ্টারটা আমাদের ভালো পড়াশোনা হয়ে যাবে। তাহলে আমার প্রথম কর্তব্য তোমাদের চ্যাপ্টারটাকে কিভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ সব সময় মনে পড়ে যাবে ও রাশিয়ায় এই ঘটনা ঘটেছিল, এই জন্যে এই দায়। এইটা যখন আমরা মনের মধ্যে আনতে পারবো তাহলে আমরা বইটাকে বা বইয়ের অধ্যায়টাকে আমরা সহজ মধ্যে নিয়ে চলে আসবো। এবার কেউ একটু বেশি করে লিখলো কোনো একটা ঘটনাকে, আমি হয়তো কোনো ঘটনাটাকে একটু কম করে বললাম, সেটা একটু বেশি করে লেখা আছে, বা একটা আমি বেশি করে বললাম সেটা কম করে লেখা আছে, এটা বিভিন্ন বইয়ের তফাৎ। চলো আমরা দেখি নিই প্রথম কোথায় আমাদের দেশ আর প্রথম কোথায় ইউরোপ মহাদেশ। এই যে দেখছো মানে এটা আফ্রিকা, এই যে জায়গাটা আমাদের ভারতবর্ষ। বেশ, এবার আমরা দেখব ইউরোপ মহাদেশটা। ইউরোপ মহাদেশটা যদি আমরা দেখতে চাই ঠিক এই জায়গাটা নিয়ে হবে ইউরোপ মহাদেশ, এই জায়গাটা তাহলে এই জায়গাটা ইউরোপ মহাদেশ আমরা মোটামুটি বুঝতে পারলাম, আর এটা আমাদের ভারতবর্ষ। তাহলে আমাদের ভারতবর্ষের সঙ্গে ইউরোপের ডিস্টেন্সটা একটু বেশি আছে। বেশ, আমরা ইউরোপ মহাদেশটা কি, আমরা কিন্তু ইউরোপ মহাদেশের কথা পড়বো না, আমরা পড়বো রাশিয়ার কথা, ঠিক এই জায়গাটার কথা, এই জায়গাটার কথা। চলো আমরা একটা অন্য মানচিত্রে যাই। দেখতে পাচ্ছ একদম রাশিয়ার মস্কো রয়েছে না, রাশিয়ার রাজধানী মস্কো, ভালো জায়গা। এই রাশিয়ার কথা আমরা পড়ব, কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়েছি কীভাবে ফ্রান্সের একটা বড় বিপ্লব ঘটেছিল, কীভাবে জার্মানি একটা বড় বিপ্লব ঘটেছিল, মানে জার্মানি একটা কীভাবে একটা সৃষ্টি, মানে একবারই তো একটা সুষ্ঠু সময় পাওয়া যায় না, বড় কিছু ঘটে। আগে তো সবই সম্রাট একনায়কতন্ত্র ছিল, আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। চলো আমরা দেখিনি এই রাশিয়া, মনে রাখবে এই রাশিয়ার কথা পড়তেছে 1905 সাল থেকে 1917 সালের ঘটনা আমরা পড়ব। 1917 সাল যদি ঘটনা আমরা পড়তে পারি তাহলে আমাদের মোটামুটি অনেক কিছু ঘটনা জানা যাবে। এবার যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ মারামারির পর আমরা যদি দেখি মারামারিটা কেমন হচ্ছে আগে দেখিনি, তারপরে জানবো কী জন্য হয়েছিল, তাহলে পড়াটা সুবিধা হবে। চলো আমরা দেখিনি কীভাবে 1905 থেকে 1917 সালের মধ্যে জারতন্ত্র থেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠাতা হলো, এটাই আমরা প্রথম জানব। তাহলে এবার কেন হয়েছিল আমরা হয়তো এই ভিডিও লাস্টের দিকে বা পরবর্তী ভিডিও জেনে নেব। দেখিনি 1905 সালের ঘটনা, আমরা ঠিক ফ্রান্স সিটি দেখেছিলাম, বাস্টিল দুর্গ পতন, শুরু হয়েছিল বিপ্লব। চলো এখানেও ঠিক আমরা যে সালটা থেকে শুরু করতে চাইছি সেটা হচ্ছে 1905 সালের কথা। একটু দেখে নিই 1905 সালে কী আলোচনা প্রথমে লেখা আছে, এটা আমার মানে একটা তোমাদের দেখিয়েছি, ওই জায়গাটায় পাবে তোমরা, লেখা আছে প্রথম থেকে। কী লেখা আছে 1905 সালের ঘটনাতে, যে একটা শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল, পিটার্সবার্গে, সেন্ট পিটার্সবার্গে 15ই জানুয়ারি 1905 সালে হয়ে গেল শ্রমিক ধর্মঘট। শ্রমিকদের একটা বড় ধর্মঘট কিন্তু তখন শুরু হলো, মনে রাখবে 1905 সাল 15ই জানুয়ারি। কেন? এবার রাশিয়া একটা কথা মনে রাখতে হবে যে ওই
রাশিয়াতে শ্রমিক এবং কৃষকরা এই বড় আন্দোলনটা ঘটিয়েছিল। কোনো বুর্জোয়া শ্রেণী বা অন্য কোনো নয়, যারা শ্রমিক বা কৃষক ছিল তারা একত্রিত হয়ে মানে সম্রাটকে পদচ্যুত করার চেষ্টা বা সম্রাটের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা বিভিন্ন রকম শুরু হয়েছিল। দেখিনি আমাদের কি হলো। 1905 সালে ঘটনা দেখতে পেলাম, বিরাট একটা ধর্মঘট, শ্রমিক ধর্মঘট। তারপরেই কিন্তু 1905 সালেই ফেব্রুয়ারি মাসে কৃষকরা শ্রমিকদের বিরুদ্ধে যোগদান করলো। তা কৃষকরাও যোগ দিল, তাহলে আন্দোলনটা আরও জোরদার হলো। সেক্ষেত্রে তার ফলে কি হলো, ওখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল, একজন মারা গিয়েছিল, জারের পিতার ভাই গ্র্যান্ড ডিউক মস্কো শহরে মারা গেল। রিগা শহরে 50,000 শ্রমিক রাজপথে জার বিরোধী আন্দোলন শুরু করলো। 50,000 শ্রমিক রাজপথে দাঁড়িয়ে গেল জার বিরোধী আন্দোলন। স্যার জার কি আর সমাজতন্ত্রই বা কী? আমি ঘটনাটা পড়াতে এসেছি 1905 থেকে 1917 সময়ের মধ্যে, অর্থাৎ জারতন্ত্র থেকে কিভাবে সমাজতন্ত্র এলো। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার জারতন্ত্র থাকলেই বা কী লাভ ছিল, আর সমাজতন্ত্র এসেই বা কী লাভ হলো। এটা যদি বুঝতে পারি আরও একটু ভালো লাগবে পড়তে। হ্যাঁ, জারতন্ত্র হচ্ছে সম্রাট, রাশিয়ার সম্রাটকে বলা হতো জার। যেমন আমরা লুই দেখেছিলাম, কোথায় দেখেছিলাম? ফ্রান্সে। আমরা হেনরি দেখেছিলাম, কোথায় দেখেছিলাম? মানে ইংল্যান্ডে। এগুলো আমরা অনেক জায়গায় একা, যেমন এখন দেখতে পাবে আমেরিকার প্রেসিডেন্ট, ভারতবর্ষে কী দেখতে পাবে? প্রধানমন্ত্রী। এই যে একটা মানে আসলে দেশের শাসক, সম্রাট উঁচু পদটাকে এটা বলা হয়। তাহলে জার ছিল মানে তখন একনায়কতন্ত্র, যা খুশি তাই করত, নিজে আইন বানাতো, নিজে কাকে জেলে ভরতে হবে, কাকে মানে জেল থেকে ছাড়তে হবে, এইসব মানে ঠিক লুইয়ের মতন মানে ওখানেও ছিল। এবার জার কে হতো? তার ছেলে, যেমন আমরা 16 লুই, 15 লুই এরকম পড়েছি। তাহলে এই যে এখানেও কিন্তু এই জার ছিল, সেটা আমরা পরে ভিডিও দেবো, কোন জারটা ভালো ছিল, কেন তা সত্ত্বেও আন্দোলন হলো। যেমন 16 লুইয়ের আমলে যেমন আমাদের ফরাসি বিপ্লব ঘটেছিল, এও ঠিক আমাদের জার দ্বিতীয় নিকোলাসের আমলে ঘটনাটা আমরা আলোচনা করতে এসেছি। বেশ, 1905 সালে ঘটনা, পিটার্সবার্গে শ্রমিকরা আন্দোলন শুরু করলো, ধর্মঘট শুরু করলো। পুলিশ কিন্তু সহজে ছাড়লো না, নির্বিচারে গুলি চালালো, 1000-এর বেশি শ্রমিককে হত্যা করলো, বহু শ্রমিক আহত হলো। রবিবার ছিল, সেই জন্য নাম দেওয়া হচ্ছে রক্তাক্ত রবিবার। এবং তারপরে কি হলো না, ওই বিদ্রোহকে দমন করার জন্যে মানে ব্যর্থ মানে করার জন্যে বহু বিদ্রোহীকে সাইবেরিয়া যে একটা বিরাট সমভূমি আছে, সেই সমভূমিতে দ্বীপান্তর না, নির্বাসন করে দিল। তাহলে আমরা তাহলে বুঝতে পারলাম ব্যাপক হারে কিন্তু নির্বাসন মানে দমন করেছিল। এই সময় আরেকটু সন্ত্রাসের শাসন আমরা মনে রাখবো। 1905 খ্রিস্টাব্দে বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী পিটার স্টোলিপিন 200 ওকার লয়হসি পয়সি দন্তেন্য স্টোলিপিন রাশিয়া একটা সন্ত্রাসের শাসন শুরু করলো। কি করলো যেন? জেলে যারা কুখ্যাত দাগি আসামি ছিল তাদেরকে বার করে নিয়ে এলো, তাদেরকে দিয়ে কাজ করাতে লাগলো। নাম দিল ব্ল্যাক হ্যান্ড্রে। বহু বিপ্লবীকে সাইবেরিয়ায় নির্বাসিত করলো, তার মধ্যে লেনিনকেও করে দিয়েছিল। এবার লেনিন যখন ফিরে আসবে, তখন ফিরে এসে নাম দেবে এপ্রিল থিসিস। ফিরে আসতে গেলে তো একটু সমাজ ব্যবস্থাটা পাল্টাতে হবে, সেই পাল্টিয়েছিল, আমরা একটু দেখিনি। সেই সময় তিনি ফিরে এসেছিলেন এবং ফিরে এসে ঘোষণা করেছিলেন এপ্রিল থিসিস। কী থিসিস বলা হয়েছিল? শ্রমিকরা পাবে কাজ, কৃষকরা পাবে খাদ্য রুটি, আর মানে সেনারা পাবে শান্তি। আমরা সেটা পরে পড়বো, কিন্তু মনে রাখলাম কি ওই সময়টাকেও কিন্তু সাইবেরিয়া কঠিন ঠান্ডা জায়গা, সেইখানে সব নির্বাসন করে গিয়েছিল। বেশ, তারপরে যাচ্ছি ফেব্রুয়ারিতে 1905 সালে তো মারা গেল। এইবার 20 থেকে মানে আমরা আগে আলোচনা করলাম রাজপথে মিছিল হলো, তো 20 থেকে 30 অক্টোবর 11 দিন একটা টানা শ্রমিক ধর্মঘট চললো।
তার চাপে পড়ে যারা দ্বিতীয় নিকোলাস বললে আমি একটা ইশতেহার প্রকাশ করব। ইশতেহার মানে কি, আমরা তো দেখেছি ভোটের আগে সব মন্ত্রীরা হ্যাং করেঙ্গা ট্যান করেঙ্গা অনেক কিছু বলে না, সেই রকম একটা আমি শ্রমিকদের জন্য এই করবো, কোনো রকম ব্যাপার নেই, তোমরা চুপচাপ থাকো, তোমরা এই থাকো, এইটাই ইশতেহার প্রকাশ করলো। আমি যা খুশি তাই করবো না, আমি একটা কমিটি তৈরি করব, একটা অধিবেশন মানে জাতীয় সভা তৈরি করব। ব্যাস সেই মতো একটা জাতীয় সভা 1906 সালে তৈরি হলো, নাম হলো ডুমা। তাহলে রাশিয়া একটা জাতীয় সভাকে বলা হয় ডুমা। তা ডুমা আমরা মানে কী জিনিস একবার জেনে নিই। দেখো যে তখন জার বলল যে আমি একা কিছু করব না, এটা মানে জাতীয় সভা কিছু মানুষ নিয়ে কমিটি তৈরি হবে, ওরা যা বলবে আমি সেরকম চলবো, ওরা যা আইন বানাবে সেরকম চলবো। কিন্তু তিনি তখন মনে প্রাণে চান নেই, তখনও যখন তৈরি হয় তখন তিনি মনে প্রাণে চান নেই, জাতীয় সভাকে ভেঙেও দিয়েছিলেন, পরে আবার চাপে পড়ে কিন্তু করতে বাধ্য হয়েছিল। যেমন ঠিক আমাদের গ্রামে ধরো একটা নেতা আছে কি তাই প্রধান আছে, সে যা খুশি তাই করে বেড়াচ্ছে, তখন জনগণের চাপে পড়ে তখন বললে না গ্রামে একটা কমিটি তৈরি হোক, কমিটি যা বলবে আমি করব, সেইটা তখন কিন্তু সেটাই হচ্ছে এক ধরনের ডুমা। বেশ, তারপরে এই ডুমা হওয়ার মানে যখন প্রথম অধিবেশন 1906 সালে বসলো, 1906 থেকে 11 সালে ওই যে স্টোলিপিন আইন প্রবর্তিত হলো। অর্থাৎ ওই স্টোলিপিন খুব অত্যাচার ছিল, মানে অত্যাচার করতো, মানে ওকে তো প্রধানমন্ত্রী হিসাবে নিয়েছিল, যা দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী ছিলেন পিটার স্টোলিপিন, তা ও খুব অত্যাচারী ছিল এবং তার আইন প্রবর্তিত হয়। দিয়ে দেখছি 1907 সালে 1907 সাল থেকে 12 সাল ডুমার 3টে অধিবেশন বসে। 3টে অধিবেশন আমরা দেখতে পাচ্ছি যে 7 থেকে 12 সাল 1900। কিন্তু তারপরে 1910 সালে একটা কিন্তু মাঝে ঘটনা ঘটে গিয়েছিল, মস্কোতে একটা বড় শ্রমিক ধর্মঘট শুরু হয়েছিল। বেশ, সংগ্রাম কিন্তু চলছে। এবার অর্থনৈতিক সংগ্রামটা তখন কিন্তু জাতীয় রাজনীতিতে সংগ্রামে একটা পরিণত হয়ে গেল। বলশেভিক দলের পত্রিকা প্রাভদা প্রকাশিত হলো কিন্তু ওই 12 থেকে 13 সাল 1900। মনে রাখবে এই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, কারণ আমরা জানি 14 থেকে 18 হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর রাশিয়া যে বিপ্লব সেটা কিন্তু 1905 থেকে 1917 মধ্যে, তাহলে কিন্তু মাঝখানে কিন্তু বিশ্বযুদ্ধটা থেকে গেছে, অর্থাৎ রাশিয়াকে কিন্তু বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। করতেটা হলো কেন, আর এটা একবার দেখিনি, যে সালগুলো কথা আমাদের এখানে আলোচনা করা লেখা আছে সেটা একবার দেখিনি। পেট্রোগ্রাডে প্রথম বিশ্বযুদ্ধ 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া পরাজিত হয়ে গেল। কোথায় পরাজিত হলো, কারণ আমরা একবারই দেখি যে রাশিয়া আক্রমণ করেছিল কিন্তু জাপানের কাছে যুদ্ধে হেরে গিয়েছিল 1904 সালে। 1904 সালে হেরে যাওয়ার পর 1905 সালেই কিন্তু আন্দোলনটা শুরু করলো ওই কৃষক এবং শ্রমিকরা, একটা সুযোগ পেয়ে গিয়েছিল। বেশ, 2016 সালে তখন কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়নি, তখন বিশ্বযুদ্ধ আসল শুরু হয়েছিল কিন্তু 14 থেকে 18 সালের মধ্যে, কিন্তু ওটা তখন রাশিয়া জাপানকে একবার আক্রমণ করেছিল। তারপর দেখো 25 ফেব্রুয়ারি তারিখে 1917 সাল, কিন্তু এটা অনেকটা আমরা পেছিয়ে গেছি, পেট্রোগ্রাডে শ্রমিক সংগঠন হয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা 1917 সাল, মানে আমরা ধাপে ধাপে পেরিয়ে এলাম। 1905 কী হলো, 6 কী হলো, 11 কী হলো, 12 কী হলো, 13 কী হলো, 17 সালে দেখছি আবার পেট্রোগ্রাডে একটা শ্রমিক ধর্মঘট হলো। আর 17 সালে 26শে ফেব্রুয়ারি জার সেনাদলে মানে পাভলোভস্কি কী করলো না, এবং মস্কোর যে ভলিনস্কি রেজিমেন্টের বিরুদ্ধে যোগদান এবং শ্রমিক সেনাদের নিয়ে একটা বলশেভিক সোভিয়েত ইউনিয়ন গঠন করলো। আর 1917 সালে মানে শেষে ডুমার অধিবেশন আহ্বান করলো রুশ যা দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের মধ্যে দিয়ে রোমানভ বংশের একটা শাসনের অবসান ঘটল। তাহলে একটা স্থায়ী প্রজাতন্ত্র সরকার একটা ঘোষিত হলো।
তাহলে আমরা বুঝতে পারছি যে একটা সময়কাল গেল, যে সময়কালের মধ্যে এই ঘটনাগুলো ঘটলো। এইবার দেখব আমরা ধাপে ধাপে যে প্রথম বিশ্বযুদ্ধ মানে বিপ্লবের সূচনাটা কী নিয়ে হয়েছিল। এবার আমরা জানবো যে এই ঘটনাগুলো তো আমরা দেখলাম এই সালে ঘটেছিল, এবার জেনে নিই যে কীভাবে ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধে যখন কেন সূচনাটা হয়েছিল এই বিপ্লবটা। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যখন জার নিকোলাস এই যুদ্ধে অংশগ্রহণ করে দিল কোনো দেশের জনগণের মতামত না নিয়ে, তখন কিন্তু বহু রুশ সেনাও কিন্তু মারা গেল এবং রাশিয়ার কাছ থেকে ইউক্রেন এবং ক্রিমিয়া জার্মানদের দখলে চলে গেল। তাহলে একটা বড় ধাক্কা, দেশের জনগণের মত না নিয়ে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কে করেছিল? ওই জার দ্বিতীয় নিকোলাস, ওর আমলেই ঘটনাটা ঘটেছিল। আর ওই সময় বলশেভিক দল আবার যুদ্ধবিরোধী প্রচার করতে চেয়েছিল। সৈনিকরা কিন্তু যুদ্ধ অতটা তাদের মত ছিল না, তাদের জোরপূর্বক বা তাদেরকে অনেক রকমভাবে যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ওই সময় কিন্তু ওই বলশেভিক দল যুদ্ধবিরোধী প্রচার শুরু করেছিল। তার ফলে তাদের সংগঠনটা আরও বেড়ে গিয়েছিল, বিপ্লবের সূচনাগুলো কিন্তু ওইখানেই ঘটে গিয়েছিল এবং শ্রমিক এবং কৃষকদের মধ্যে একটা বিশাল অসন্তোষ তৈরি হয়েছিল। একদিকে খাদ্য সংকট, জ্বালানি সংকট, তারপর আবার করের হার অত্যধিক বৃদ্ধি হয়ে যুদ্ধের জন্য করের হার বৃদ্ধি পড়ে গেছে, কাজ হারিয়ে ফেলেছে। এই জন্যে কিন্তু শ্রমিক এবং কৃষকদের অসন্তোষের জন্য কিন্তু বিপ্লবের সূচনা হয়েছিল। মার্চ মাসে যে একটা বড় ধর্মঘট হয়েছিল পেট্রোগ্রাডে কারখানাগুলিতে, সেই কারখানা পেট্রোগ্রাডে শহরে দিয়ে হয়েছিল। এই ধর্মঘট তোলার কাজে জার সরকারের আদেশ কিন্তু মেনে নেয়নি। শ্রমিকদের নেতৃত্বে পেট্রোগ্রাড এবং অন্যান্য অঞ্চলে স্বশাসিত শাসন এবং একটা সোভিয়েত পরিষদ গড়ে তুলেছিল। তাহলে আমরা বুঝতে পারছি এই চতুর্থ ডুমার নির্দেশে 10 সদস্যের কমিটি একটি অস্থায়ী প্রজাতন্ত্রের যখন সরকার গঠিত হয়েছিল, এই প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু কেরেনেস্কি, কইকা রেইকা দুদনিকা দোসকায়াসি, কেরেনেস্কি। অস্থায়ী যখন একটা প্রধানমন্ত্রী হয়েছিল, এমনি কিন্তু মানে নেই ডুমার অধিবেশনটা। ডুমার অধিবেশনগুলো যখন মানে প্রথম অধিবেশন বললো, মানতে চাইলো না, দ্বিতীয় অধিবেশনে চাপে পড়ে মারলো, দিয়ে বললে একটা অস্থায়ী সরকার হোক। মানে বলশেভিক দল বললে না যে আমাদের সরকার হোক, আবার ফ্রান্সের জার বললে না আমার সরকার হোক, তা অস্থায়ী সরকার গঠন হোক। তারপরে লেনিন যখন ফিরে এলো তখন বুর্জোয়া বিপ্লবটাকে সফল করে তুললো, মানে তিনি ওই এপ্রিল থিসিস ঘোষণা করে। এবার পরের ভিডিও আমরা দেখে নেব আরও কী কী কারণ ছিল যে যার ফলে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ এবং শ্রমিকদের যে অসন্তোষ এবং নেহিলিজিম, এইগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করে জেনে নেব। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ গতি প্রকৃতিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।